প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি আলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। একজন নারী জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় হলো মাতৃত্ব অর্জন এবং গুরুত্বপূর্ণ বটে। তবে শুধুমাত্র মাতৃত্ব অর্জন করবার ক্ষেত্রে গর্ভবতী হয় একমাত্র মূল লক্ষ্য নয়, বরং পুরো গর্ভকালীন সময়টিতে সঠিকভাবে মাতৃ পুষ্টি পাচ্ছে কিনা কিংবা গর্ভকালীন সময় সঠিক পরিচর্যা হচ্ছে কিনা সেটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিরাপদ মাতৃত্ব এবং সঠিকভাবে একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। দর্শক আমাদের নিয়মিত আয়োজনের এবং বিশেষ আয়োজনের আজকের পর্যায়ে আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন তসলিমউদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান, ফর্মার প্রেসিডেন্ট ওজিএসপি। দুজনকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। একজন গর্ভবতী মায়ের প্রসব পরিকল্পনা এবং গর্ভকালীন সময় সার্বিক পরিচর্যা, এই দুটো বিষয়কে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করতে চান? দেখুন, এই গর্ভবতী মাদের জন্য সার্বিক পরিচর্যা এবং প্রসব যে পরিকল্পনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মায়ের জীবনে। এবং এইটা কিন্তু শুধুমাত্র মা করতে পারে না, তার পরিবারের অন্যান্য সদস্যরা তারাও এর সাথে সম্পৃক্ত থাকা উচিত, এবং সেটা যদি করে সেটাই তার জন্য কল্যাণকর। এখন এটা কিভাবে হবে? প্রথমে মাকে প্রচুর বিশ্রামের সুযোগ দিতে হবে। মা যে পরিশ্রম করে এটা দেখতে হবে যে পরিশ্রমটা তার জন্য বেশি হয়ে যাচ্ছে কিনা। তার জন্য সুষম খাবারের ব্যবস্থা করবে পরিবারের অন্যান্য সদস্যরা, এগুলো তো আছেই। প্লাস সে যে প্রসবকালীন সময়ের জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবে কিছুটা আর্থিক সঞ্চয়ও এর মধ্যে কিন্তু সম্পৃক্ত। এটা কেন? মা যখন সেন্টারে যাবে, কোনো একটা হসপিটালে যাক অথবা ক্লিনিকে যাক, সেখানে কিন্তু অর্থের একটা প্রয়োজন আছে। সেটাও আগে থেকে যদি পরিকল্পনার মধ্যে থাকে সেটা কিন্তু ভালো হবে। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মা তার জন্য একটা ট্রান্সপোর্ট, প্রেগনেন্ট মাদের জন্য একটা ট্রান্সপোর্ট সব সময় অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, যে কোনো সময় এমার্জেন্সি হলে যাতে সেন্টারে নিয়ে যাওয়া যায়। এটা তো গেল একদিকের কথা। আরেক দিকে হলো তার কমপক্ষে 4টা এএনসি সার্ভিস কিন্তু তার নিতে হবে। এই যে 4টা এএনসি সার্ভিস না নিলে মায়ের যে ঝুঁকি আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না। এখন মার ঝুঁকি যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, সেখানে কিন্তু মাতৃমৃত্যু হয় বেশি, মার অন্য অসুবিধা হবে, সন্তানের বিভিন্ন সমস্যা হবে। অর্থাৎ সেইটা কিন্তু পরিকল্পিতভাবে যে গর্ভ অবস্থা এবং আগামী যে অনাগত সন্তান সুস্থ হয়ে আসবে পৃথিবীতে, সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। তো এইটা হলো সার্বিক পরিকল্পনার ব্যাপার। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো পুষ্টির কথা। যে মাকে যে ভিটামিন এবং মিনারেলের, সবারই কোনো না কোনো ভিটামিন, কোনো না কোনো মিনারেলের অভাব থাকে, সেইটা কিন্তু মার পূরণ করতে হবে। এজন্য সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে। তার খাবারের কথা আগেই বলেছি। তাহলে মা সুস্থ থাকবে এবং অনাগত সন্তানও সুস্থ থাকবে বলে আমরা আশা করি। খুবই চমৎকার বলেছেন। স্যারের কথা রেস ধরে একটু ম্যাম আপনাকে শুরু করতে চাই। স্যার যেমনটি বলছিলেন, সঠিকভাবে পুষ্টি পাওয়াটা গর্ভকালীন সময় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমরা অনেক অপুষ্টিতে ভোগা মাকে দেখে থাকি, যারা সন্তান জন্ম দিতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মায়েদের অপুষ্টির প্রধান কারণ, পরিণতি এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী প্রতিকারের উপায়গুলো কি হতে পারে? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে যেটা ওনাদের অভাবটা হয়, পুষ্টির অভাব, মানে প্রথম দিকে কেন ওনার ঘাটতি হচ্ছে, দেখা যাচ্ছে যে সে পুষ্টিটা ঠিকমতো, সে ব্যালেন্সড ডায়েট ঠিকমতো খাচ্ছে না। হয়তো খাচ্ছে ঠিকই, কিন্তু তসলিমা যেটা বললেন যে অভাব হতে পারে। যেমন খাবারের মধ্যে যেমন আমরা কিন্তু জানি যে আয়রন, তারপরে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এটা তো ঠিকই আছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ঠিক আছে, কিন্তু এটা ছাড়া অনেক কিছু আছে যেটাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলি। প্রত্যেকটা জিনিস কিন্তু ডেইলি তার খাওয়া হয়ে ওঠে না। তাহলে সেটা একটা সমস্যা, যে পুষ্টির অভাব। 2 নম্বর কথা হচ্ছে, দেখা যায় উনি জানেন না যে কোন খাবার খেলে ওনার পুষ্টিটা উনি পাবেন এবং বাচ্চাটা গ্রোথ হবে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা মা যখন খাবার খান প্রেগনেন্সি অবস্থায়, তার নিজের স্বাস্থ্য এবং
বাচ্চাটা বেড়ে উঠছে সেটা। তার মানে দুটো জিনিসের জন্য এই কন্ট্রিবিউশনটা আছে। তার মানে মায়ের নিজের হেলথটা ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, এবং বাচ্চাটা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য। আর 3 নম্বর কথা হলো যে তার কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে, তার আয়রনের অভাব হতে পারে। এইটার জন্য দেখা যায় যে এই 3টা কারণে তার কিন্তু দেখা যায় যে বাচ্চার গ্রোথ কম হচ্ছে, বা এটার গ্রোথ কিন্তু কম হতে পারে। পেটের মধ্যে বাচ্চাটা ঠিক মতো বাড়ছে না। যে কনসিকুয়েন্সের কথা আমরা যদি আসি, 2 নম্বর কথা হলো যে দেখা যায় যখন যত উইকস হওয়ার কথা, মানে দেখা গেলো যে 30 উইক্সের প্রেগন্যান্সি, আমি সাইজটা দেখছি ছোট, তার মানে এটাকে আমরা বলি আইইউজিআর, পেটে গ্রোথ রিটার্ডেশন। তারপর যখন বাচ্চাটা এরকম হতে হতে বাচ্চা যখন ডেলিভারি হয়, তখন তার ওজন থাকার কথা টার্মে হয়তো 2.5 কেজি, দেখা যাচ্ছে 1.5 কেজির একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো। এটা 2 নম্বর। 3 নম্বর কথা হলো যে তার যে পুষ্টির অভাবে যে জিনিসটা হয়েছে, তার কিন্তু বাচ্চা যখন গ্রো করতে থাকবে, এইটার কিন্তু একটা বিশাল লং টার্ম ইফেক্ট আছে। বাচ্চাটা দেখা যাবে যে জন্মগতভাবেই বাচ্চাটা এই যে অপুষ্টি হওয়ার জন্য যে ছোট হয়ে জন্ম হলো, তখন এই বাচ্চাটা নানা রকম সমস্যা, ইনফেকশন এগুলো হচ্ছে। যখন সে চাইল্ডহুডে যাচ্ছে, তখন তার স্টান্টিং, মানে তার বয়সের তুলনায় একটা বাচ্চার তুলনায় সেই বাচ্চাটা একটু ছোট, তার গ্রোথ হচ্ছে না, তার হাইট হচ্ছে না। এবং সে যখন আরেকটু বড় হচ্ছে, তখন দেখা যাচ্ছে নানা রকম সমস্যা, তার ইনফেকশন হচ্ছে, ক্রনিক ইলনেস হচ্ছে। তো এই সব কিছু কিন্তু রেসপন্সিবল এই যে ঠিকমতো পুষ্টির অভাবের জন্য। নিঃসন্দেহে এত চমৎকারভাবে মানে এই যে জটিলতাগুলোকে তুলে ধরেছেন, মানে আমাদের এই আয়োজনগুলো হয়তো বা সেই লক্ষ্যে, যাতে প্রত্যেকটি মা, প্রত্যেকটি পরিবারের সদস্যরা একটুখানি সচেতন হতে পারে যে কী কারণে পুষ্টিটা প্রয়োজন গর্ভবতী মায়ের। স্যার, আপনার কাছে আসতে চাই, আমরা চাই প্রত্যেকটি গর্ভধারণী হোক পরিকল্পিত, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের কিংবা আনন্দের। কিন্তু জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি গবেষণা থেকে উঠে এসেছে যে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় 4,000 শিশু মৃত্যুবরণ করছে, গর্ভবতী মা মৃত্যুবরণ করছেন। মানে নিঃসন্দেহে এটা একটা বড় ডেটা, আমরা কখনোই চাই না এটা হোক। মানে এই জিনিসটা দূর করবার জন্য আপনার আসলে পরিকল্পনা কী রয়েছে, আপনি কীভাবে ব্যাখ্যা করতে চান? দেখেন, এটা একটা বড় সড় সমস্যা। বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4,000 মা সন্তান জন্মদান করতে গিয়ে মারা যায়। আমরা তো চাই একটা মাও এভাবে তাদের মৃত্যু না হোক, কেন এটা কাঙ্ক্ষিত একটা আনন্দের বন্যা বয়ে আসবে পরিবারিতে, সেখানে বিষাদের ছায়া চলে আসে পরিবারে। তো আমরা যারা এই জনমিতির সাথে এবং যারা পাবলিক হেলথের সাথে জড়িত, তারা বিভিন্ন গবেষণা যে হয়েছে, সেখানে আমরা দেখেছি যে 2টা কারণ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। দেখেন, এগুলার সাথে নিউট্রিশন কিভাবে জড়িত সেটাই বলি। একটা হলো পোস্টপার্টাম হ্যামারেজ, আর একটা হলো অ্যাক্লাম্পসিয়া, এই যে খিঁচুনি যেটা বাংলায় বলে। এই যে খিঁচুনিতে এই 2টাই 55%-এর মতো ডেথ। এই যে আপনি বললেন 4,000-4,000-এর মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু হয় এই 2 কারণে। এই 2 কারণের মধ্যে আবার যার ক্যালসিয়ামের অভাব থাকবে, সে কিন্তু দেখা যাবে যে তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি, ঝুঁকি বেশি প্রেগন্যান্সিকালীন সময়ে বিশেষ করে। এবং যদি সেইটা হয়, তার হাইপারটেনশন হয়, তাহলে কিন্তু তার প্রি অ্যাক্লাম্পসিয়া এবং পরবর্তীতে ক্যান লিড টু অ্যাক্লাম্পসিয়া। আর অ্যাক্লাম্পসিয়া যদি হয়ে যায়, তাহলে মৃত্যুর মানে সম্ভাবনা অত্যন্ত ঝুঁকি থাকে, সম্ভাবনা বেশি হয়। এই যে বিষয়গুলো দেখেন, তাহলে একটার সাথে একটা মাইক্রোনিউট্রিশনের যে অভাবগুলো, সেই অভাবগুলো কিভাবে এটাকে প্রভাবিত করে এবং এই তার ঝুঁকি, মার ঝুঁকি বাড়িয়ে দেয়। এরকম অনেক আছে, শুধু একটা বিষয় না, এরকম অনেক, প্রত্যেকটা মাইক্রোনিউট্রিশনের একটা ভূমিকা আছে। এবং এই ভূমিকাগুলো যদি আমরা ভালোভাবে ওইটা কাজ করে, তার মধ্যে অভাব না থাকে ওই মাইক্রোনিউট্রিশনের, তাহলে মার ঝুঁকির প্রবণতা অনেক কমে যাবে। নিঃসন্দেহে ঠিক এই জায়গাটাতে ম্যামের কাছে আসবো। স্যার যেমনটি বলছিল যে 4,000 একটা ডেটা বের হয়েছে, যে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের ডেটা, শুধুমাত্র সন্তান জন্ম দিতে গিয়ে 4,000 মা মৃত্যুবরণ করছে। এবং স্যার উল্লেখযোগ্যভাবে ব্যাখ্যা করেছে যে ডেটাটার মধ্যে ম্যাক্সিমামই অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এই যে ডিজিজগুলো, এগুলোর আওতাভুক্ত। শুধুমাত্র এই ডিজিজগুলোতে আক্রান্ত হয়ে বেশিরভাগ ক্ষেত্রে মারা মৃত্যুবরণ করছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে একটু বুঝিয়ে চাইবো, আপনি ওজিএসবি সাবেক প্রেসিডেন্ট, মানে আপনি যদি একটু বলেন, দর্শকরা হয়তো অনেক বেশি কনসার্ন হবে যে এই রোগগুলো কেন এত বাড়ছে, কোন জায়গাটাতে আসলে ল্যাকিংস মায়েদের। ধন্যবাদ।
এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রসব পূর্ব সেবা, অ্যান্টিনেটাল কেয়ার যেটাকে আমরা বলি, ওই সময়টা কি তার চেক আপ হচ্ছে? কারণ আমাদের দেশে এখনও 35% মারা বাড়িতে ডেলিভারি করাচ্ছেন। সো বাড়িতে যারা ডেলিভারি করছেন ওনারা তো কিছুই জানছেন না, ওনারা তো চেক আপ করা দূরে থাক, প্রেগনেন্সিতে কী খেতে হবে, কি করতে হবে, কিছুই ওনাদের নলেজে নেই। এবং পরিবারও ওনাদেরকে কোনো সময় এই ব্যাপারে পরিবারও জানেন না, এই মাটাও জানেন না। এখন প্রসব পূর্ব সেবার তাহলে ভূমিকাটা কি? প্রসব পূর্ব সেবায় যে ভূমিকা সেটা হলো আমরা যখন তাদেরকে মাসে মাসে চেক আপ করি তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা ব্লাড প্রেশার, তার কি কি সমস্যা আছে শুনবো প্রত্যেক ভিজিটে, তারপরে তার ব্লাড প্রেশার দেখব, তার ইউরিনে অ্যালবুমিন আছে কিনা দেখব, তারপরে তাকে বাচ্চা গ্রো ঠিকমতো করছে কিনা দেখব, আর ব্লাড ডায়াবেটিস আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ব্লাড গ্রুপটা করব। তাহলে হয় কি সার্বিকভাবে তাকে একটা চেক আপ করা হয়। আচ্ছা, এখন প্রেশারের ক্ষেত্রে যেটা হয়, হুট করে একদিন প্রেশারের খিচুড়ি হয় না। প্রথমে গ্র্যাজুয়ালি প্রেশারটা বাড়ে 1-2 প্রেগনেন্সিতে। যখন উনি চেক আপে উনি আসলেন, আমরা দেখলাম কই 2 সপ্তাহ আগে বা 1 মাস আগে তো প্রেশার ছিল না, এখন প্রেশার ধরেন আমি এটা দেখলাম 24 সপ্তাহ 26 সপ্তাহ, তখন আমি অ্যালার্ট হয়ে যাব, তখন আমি চিকিৎসা দিব, প্রেশারের চিকিৎসা দিব, ডায়েট সম্বন্ধে বলবো, তখন দেখা যাবে যে এটা কন্ট্রোলে চলে আসছে, খিচুড়ির পর্যায়ে তো আর গেলই না। আচ্ছা, আচ্ছা। এখন এইটা হলো আমার অ্যান্টিনেটাল প্রসব পূর্ব সেবার গুরুত্ব। আর যাদের ব্লিডিং এর কথা বলা হচ্ছে সেটাও কিন্তু, যে আপনি বললেন যে অ্যান্টিপার্টাম হেমারেজ, অ্যান্টিপার্টাম মানে ডেলিভারির আগে ব্লিডিং, আর পোস্টপার্টাম এটা যে তসলিম ভাই বললেন ডেলিভারির পরে ব্লিডিং। তাহলে এইটাও কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমেই বোঝা যায় কিভাবে। অ্যান্টিপার্টাম মানে ডেলিভারি আগে হচ্ছে ফুলটা হয়তো বা নিচে আছে, সেটা হলে কিন্তু সাংঘাতিক একটা সিরিয়াস অবস্থা, এবং অবশ্যই মাকে উদ্বুদ্ধ করতে হবে উনি যেন হাসপাতালে ডেলিভারি করান। উনি যে হাসপাতালে না আসেন তাহলে কিন্তু যে কোনো সময় এটা খুবই গুরুতর একটা সিচুয়েশন হতে পারে। মানে এই যে হাসপাতালে আসছে না এবং প্রসব পরিকল্পনা নেই আমাদের দেশের অধিকাংশ প্রত্যন্ত এলাকার মায়েদের মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে, আমরা এই বিষয়গুলো জানবো তসলিমউদ্দিন খান স্যার আপনার কাছে, যে আসলে প্রসব পরিকল্পনা গ্রহণ করাটা কতটুকু জরুরি। এই যে একটা ডিজিজের কথা তো শুনলাম, রক্তক্ষরণ, আর বাদ বাকি কী কী জটিলতা হতে পারে, এবং গর্ভকালীন সময় পুষ্টি সেবা এবং গর্ভস্থ শিশুর পুষ্টির সার্বিক অবস্থা যে উন্নয়ন করাটা প্রয়োজন, এই পুরো বিষয়টার ক্ষেত্রে এসএমসির ভূমিকা আসলে কতটুকু, আপনারা কী ধরনের কার্যক্রম গ্রহণ করছেন? দেখুন, এসএমসি যে কাজটি করছে, যে বাংলাদেশে এই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বলে একটা সাপ্লিমেন্ট এসেছে, এবং এটা কিন্তু WHO, ইউনিসেফ এরা সারা বিশ্বেই চেষ্টা করতেছে এটাকে প্রমোট করার, বাংলাদেশেও কিন্তু তারা প্রমোট করছে। তো এসএমসি মার্কেট মেকানিজমের মাধ্যমে, মার্কেট মডেল অর্থাৎ বিজনেস মডেলের মাধ্যমে এটা নিয়ে আসছে স্বল্প দামে সবাইকে, যাতে করে অ্যাভেলেবেল করা যায় যাদের মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী প্রেগনেন্ট মাদের। কি এটা? এটা হলো, এটা 15 ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে। ভিটামিন A, ভিটামিন বি কমপ্লেক্স মানে অনেক রকমের ভিটামিন বি, সি, তারপরে আয়রন, ফলিক অ্যাসিড, ডি, ভিটামিন ই, সেলেনিয়াম, কপার। তো এইগুলা সবগুলো মিক্স করে যে 15 ইনগ্রিডিয়েন্টস, এই 15 ইনগ্রিডিয়েন্টসকে আপনার শরীরে যতটুকু দরকার প্রেগনেন্ট মাদের প্রেগনেন্ট অবস্থায় ততটুকুই পরিমাণ দেওয়া আছে। এর 180টা ট্যাবলেট যদি খায় একজন মা, তাহলে তার এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকবে না। দেখেন, এই যে বাচ্চাদের বাংলাদেশে প্রায় 16টি বাচ্চার মতো যে আন্ডারওয়েট হিসেবে জন্মগ্রহণ করে, অর্থাৎ তারা 1000 শিশুর মধ্যে, জি 100 শিশুর মধ্যে, অনেক বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা। এবং এরা কিন্তু আন্ডারওয়েট যখনই হলো, দ্যাটস এ সিম্বল অফ ম্যালনারিশমেন্ট, অর্থাৎ ওই শিশুটি ম্যালনারিশ হিসেবে জন্মগ্রহণ করলো। আর ওই শিশুটি ম্যালনারিশ হিসেবে জন্মগ্রহণ করলে সারা জীবন এর কনসিকোয়েন্স বয়ে বেড়ায়। সে যখন অ্যাডাল্ট হয় তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আরও বিভিন্ন প্রবলেম হবে। তো এই যে একটা বিষয় যে আন্ডারওয়েট হতে পারবে না কেন, এই যে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট যে আমরা সাপ্লিমেন্ট বলতেছি, এটা যদি সে খায় নিয়মিত, তাহলে কিন্তু তার শিশু, তার যে সন্তান, অনাগত সন্তান, সে আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যাবে। এবং এটার সাথে আরেকটা বিষয় করতে হবে, আমি কিন্তু সব কিছুর কথা বলেছি, ক্যালসিয়ামের কথা বলি নাই। এই ক্যালসিয়ামের জন্য আলাদা ক্যালসিয়াম খেতে হবে।
তো ইটস এ কম্বাইন্ড একটা থেরাপি, অর্থাৎ সে একদিকে তার 15টা ইনগ্রিডিয়েন্টসের মাইক্রোনিউট্রিশন পেল, একদিকে ক্যালসিয়াম রেগুলার পেল, তাহলে আমরা আশা করতে পারি যে মা সুস্থ থাকবে, তার সন্তানও সুস্থ থাকবে। ইভেন তাদের মধ্যে মাতৃমৃত্যুর সম্ভাবনাও অনেক অংশে কমে যাবে। খুবই চমৎকার বলেছেন। ঠিক এই প্রসঙ্গেই ম্যাডামের কাছে আসবো যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, সমন্বিত পুষ্টি যেটাকে আমরা বলছি, মানে এটার আসলে ভূমিকা তো স্যার কিছুটা বলেই দিয়েছে। খাবার নিয়মটা আসলে কি, কখন থেকে একজন মা শুরু করবে, গর্ভাবস্থার আগে কি শুরু করতে পারে কিনা, এবং খাবার নিয়মটা কি? অনেকের মায়ের প্রশ্ন থাকে যে এই একটা ট্যাবলেট খাবো, পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হতে পারে, এটার কারণে কি বমি হতে পারে কিনা, বা কতটুকু ক্ষতি হতে পারে, আমার মা বা তার মায়েরা তো এটা খায়নি। এই সব প্রশ্নের উত্তর আপনার কাছে জানবো। আচ্ছা, অনেক ধন্যবাদ এটার জন্য। আমরা নর্মালি প্রসব পূর্ব চেক আপে কিন্তু মাদেরকে আয়রন আর ক্যালসিয়াম দিয়ে থাকি, কারণ এটা সাপ্লিমেন্ট হিসেবে আসবে। সে যতই খাবার খাক এটা তার লাগবে। এখন ওই যে আমি বললাম, গবেষণায় দেখা গিয়েছে যে মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি মানুষের বডিতে হয়। এখানে আমরা একটা এক্সাম্পল জানি, যেমন যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় বাচ্চার কিন্তু নিউরাল টিউব ডিফেক্ট, বাচ্চার যে পিছের হাড়টা আছে সেখানে সমস্যা হতে পারে, ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে। এই জন্য কেউ যদি প্রেগনেন্সি মনে করে, মনে মনে ভাবছে প্রেগনেন্সি চাই, আমরা কিন্তু আগে থেকেই ফলিক অ্যাসিড তাকে খেতে দিই। ফলিক অ্যাসিডও এটার মধ্যে আছে। এটা তো তসিম ভাই বলেছেন খুব সুন্দর করে যে 15টা ইনগ্রিডিয়েন্ট আছে। তো এটার মধ্যে আগে কিন্তু আমরা কি করতাম, দুপুরে একটা আয়রন দিতাম, সকালে আর রাতে ক্যালসিয়াম দিতাম। এখন কিন্তু দুপুরের আয়রনটাকে রিপ্লেস করে আমরা ফুল কেয়ার ট্যাবলেটটা দিচ্ছি। ফুল কেয়ার ট্যাবলেটের মধ্যে কিন্তু 15টা ইনগ্রিডিয়েন্ট আছে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ডি, ই। বি এর মধ্যে আবার আছে B1, B2, B3, B6, B12। আর তাছাড়া আছে জিঙ্ক, সেলেনিয়াম, কপার, আয়রন আর ফলিক অ্যাসিড। তো এখন এগুলা কি করে, এগুলা হচ্ছে প্রত্যেকটার একটা রোল আছে। অর্গান ডেভেলপমেন্ট, বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে তার বডিতে যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই পুষ্টিকণার মধ্যে আছে। তো নিয়ম হচ্ছে, যখন সে অনেক এটা নিয়ে গবেষণা হয়েছে, কারণ এটার মধ্যে ভিটামিন এ আছে, তাহলে কি আমরা 3 মাসে, নর্মালি কিন্তু আমরা কোনো ওষুধ 3 মাস আগে দিতে চাই না। আমরা বলি কি, থাক প্রথম 3 মাসের মধ্যে আমরা শুধু ফলিক অ্যাসিড দেব, তার সাথে বমি থাকলে আমরা বমির ওষুধ দিতে পারি, কারণ এটা কোনো ওষুধই প্রেগনেন্সিতে ক্যাটাগরি এ নেই। এ মানে একদম কোনোই সাইড এফেক্ট নেই, কিন্তু দেখা যায় বি আছে, বি থেকে শুরু, তার মানে প্রয়োজন ছাড়া আমরা বেশি ওষুধ দিব না। কিন্তু এইটা যখন দিব, কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, যেটা তসলিম ভাই বলছিলেন, শেষ পর্যন্ত এটা ডিসিশন মানে গবেষণায় উঠে এসেছে, কনসিভ করার সঙ্গে সঙ্গে এটা দেওয়া যেতে পারে। এবং এটা প্রত্যেক দিন সে একটা করে ট্যাবলেট খাবে। এটা তার খেতেও ইজি, শুধু একটা ট্যাবলেট দুপুরে খেয়ে নিবে, শুধু আর ক্যালসিয়ামটা আমরা আলাদা দিয়ে থাকি। তো এইটা হচ্ছে খাবার নিয়ম। এবং এই ট্যাবলেটে দেখা গিয়েছে এটা কিন্তু স্টাডি করা হয়েছে, স্টাডি করে দেখা গেছে এটা তার জন্য খুবই ভালো। এবং বাচ্চার গ্রোথটা, যেটা নিয়ে আমরা প্রথম দিকে আলাপ করছিলাম, যে বাচ্চার পেটে গ্রোথ কম হয়, তারপরে দেখা যায় বাচ্চা মাটাও অত মানে বাচ্চার যদি আমরা চিন্তা করি, জন্মের পরেও দেখা যায় বাচ্চাটা জন্মের সময় দেখা যায় ওজন কম, তারপরে যখন একবার ওজন কম নিয়ে ডেলিভারি হলো, বাস প্রত্যেকটা স্টেপে স্টেপে তার ঘাটতি দেখা দেয়। একদম, মানে এই জায়গাগুলো দূর করার ক্ষেত্রে ফুল কেয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এবং ওই জায়গাটিতে এসএমসি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ফুল কেয়ার নিয়ে যে অবদান এসএমসি নিঃসন্দেহে সেটা একদম সাফল্যের দ্বারপ্রান্তে। আমরা একটু স্যার আপনার কাছে আসবো যে বিডিএইচএস 2022-এর সর্বশেষ জরিপ অনুযায়ী একটি গবেষণা উঠে এসেছে যে অ্যান্টিনেটাল কেয়ারের হার তুলনামূলকভাবে অনেক মাত্রায় হ্রাস পেয়েছে। এবং শুধুমাত্র অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে না বলেই সারা দেশে গর্ভকালীন সময় মাতৃমৃত্যু কিংবা শিশু মৃত্যুর হারও অনেকখানি বেড়ে গিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আমরা কিভাবে এটাকে কাটিয়ে উঠতে পারি? দেখেন, স্বনামধন্য একজন গাইনোকোলজিস্ট আমাদের পাশেই আছে। তো আসলেই এটা বড় সমস্যা, বাংলাদেশের এটা বড় সমস্যা। সমস্যাটা সমাধানও সম্ভব, সেটা প্রাইভেট সেক্টরের মাধ্যমে। আপনি জানেন, এই যে অ্যান্টিনেটাল কেয়ারের যে কম বললেন, তার মধ্যে 72%ই করে প্রাইভেট সেক্টরে, অর্থাৎ যে প্রফেসর বা গাইনোকোলজিস্ট বা ডক্টর যখন তারা প্রাইভেট প্র্যাকটিস করে সেখানে। তো এখন এই 41% তো কোনোভাবেই এক্সপেক্টেড না। ইভেন আপনি 4-5 বছর আগে যে বিডিএসএস হয়েছিল, সেখানে দেখা গেছে কিন্তু
46%, আচ্ছা। অর্থাৎ কমে গেছে। এখন এই যে কমে গেল, এইটা কোনোভাবে এক্সপেক্টেড না, এবং আমরা সবার সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। এর 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 থেকেও আরেকটা দুশ্চিন্তার বিষয় আছে, 12%-এর মতো তারা কোনোভাবেই কোনো রকমের অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে নাই, আচ্ছা, যারা হার্ডকোর গ্রুপ। তো এইরকম অবস্থায় আমরা যেটা কাজ করেছি যে এই অবস্থার পরিবর্তন দরকার। বিশেষ করে 161টা উপজেলায় আমরা প্যারামেডিক্স নিয়োগ করেছি, কারণ ডক্টর তো স্বাভাবিক কারণে ওভাবে রিমোটে গিয়ে এই সেবাটা দেওয়া খুব ডিফিকাল্ট বা দিতে পারবে না। তো প্যারামেডিক্সরা তারা প্রত্যেকটা উপজেলাকে আমরা 30টা ভাগে ভাগ করেছি, এবং 15টা স্পটে এ মাসে, পরের মাসে 15টা করবে, এবং তার সাথে কমিউনিটি মোবিলাইজাররা আছে, তারা তাদেরকে নিয়ে আসবে বুঝিয়ে ওই সেন্টারে, যাতে করে বেসিক এএনসি প্যাকেজটা নেওয়া যায়। আর কি করবে, আর পার্ট টাইম ডক্টর আছে, তারা আবার ওখানে যাবে, গিয়ে কমপক্ষে একটা, আমাদের পলিসি হলো গভর্নমেন্টের সাথে অ্যালাইন করে যে প্যারামেডিক্স সে সেবা দিবে, 3টা হোক 4টা হোক, একটা কমপক্ষে গ্রাজুয়েট ডক্টরের কাছ থেকে এই সেবাটা এনসি নিতে হবে। তা না হলে হয় কি, অনেক লেভেলের টেকনিক্যাল ইস্যু হয়তো প্যারামেডিক্স কোয়ালিটিটা মেনটেন করা যায় না। এইটা যদি আমরা করতে পারি, বাংলাদেশে একটা মিরাকেল হবে, যদি ইউনিভার্সাল করতে পারি। আমাদের প্রচেষ্টাও শুরু হয়েছে, আমাদের প্রচেষ্টাও তাই, যাতে করে বাংলাদেশে কমপক্ষে 161টা উপজেলা করলেও কিছুটা, এর বাইরে আমাদের ব্লু স্টার প্রোভাইডার রয়েছে, তারা নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তারা ওই কমিউনিটিতে প্র্যাকটিস করে, কিন্তু তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে যে 5 বেসিক কম্পোনেন্ট, ফর এক্সাম্পল প্রেশারটা মেপে দিল, তার গ্লুকোজ, আয়রন, অ্যালবুমিন, ইউরিন অ্যালবুমিন আছে কিনা সেই টেস্টটা করলো, তারপরে তার সুগার লেভেল কি আছে এটা দেখলো, তার হাইট ওয়েট দেখলো, যেগুলো বেসিক কম্পোনেন্ট। তাকে কাউন্সেলিং করলো যে তারা যাতে করে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট পায়। এইভাবে টোটাল মানে তাদেরকে 4টা যদি এনসি, আর একটা তাকে বলা হয় যে আপনি কমপক্ষে একবার যান গ্রাজুয়েট ডক্টরের কাছে, সেটা খুব দরকার। এর সাথে আরেকটা কাউন্সেলিং করা হয় যে যাতে করে তার ডেলিভারিটা ইনস্টিটিউশনাল। দেখেন, ইনস্টিটিউশনাল ডেলিভারি হলে অর্ধেক, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, ফারহানা আপা আরও ভালো বলতে পারবেন, যে অর্ধেক ঝুঁকি কিন্তু কমে যায়। কারণ আপনার যখন পোস্টমার্টম হ্যামরেজ হয়, শেষ পর্যায়ে বলে যে আমি অপারগ, তোমরা নিয়ে যাও ডাক্তারের কাছে, ততক্ষণে হয়তো পথে বসে দেখা যাবে যে কমায় চলে গেছে, তার এক্সেসিভ ব্লিডিং হয়ে বা অন্যান্য প্রবলেম। তো এই কারণেই আমরা বলি যে ইনস্টিটিউশনাল ডেলিভারি ইজ ম্যান্ডেটরি। নিশ্চয়ই ইনস্টিটিউশনাল ডেলিভারির এই বিষয়টিতে আপনার কাছে আসবো। মানে আমরা তো বলছি প্রাতিষ্ঠানিক প্রসবের অল্টারনেটিভ কোনো কিছু নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন হুট করে প্রাতিষ্ঠানিক প্রসবে ডেলিভারি করাতে যায়, মানে ইনস্টিটিউশনাল ডেলিভারি করাতে যায়, দেখা যায় ব্লাড গ্রুপ কি সেটা জানে না। প্রত্যন্ত এলাকাগুলো কমন চিত্র এটা, আপনি নিশ্চয়ই জানেন ম্যাডাম, যে দেখা যায় ব্লাড গ্রুপ কি সেটা জানে না, আলট্রাসোনোগ্রাম মানে বাচ্চার যে কন্ডিশন কোন অবস্থায় সেটা পর্যন্ত জানে না, কোন সিচুয়েশনে রয়েছে, কত মাস কত সপ্তাহ, কিচ্ছু বলতে পারে না। অ্যান্টিনেটাল কেয়ারের গুরুত্ব একটু আপনার কাছে জানতে চাইবো, যে কী কী হয়, কেন অ্যান্টিনেটাল কেয়ার নিবে, কেন মিনিমাম 4টা ম্যাক্সিমাম 8টা নিবে, এবং কিভাবে সচেতনতা বাড়ানো যায় জায়গাটিতে। এটা আমার মনে হয় যে আমাদের কিন্তু কিছু মাঠকর্মীরাও আছেন, গভর্নমেন্টেরই মাঠকর্মী, FWV, FWA, ইনারা কিন্তু যে বাড়িতে অ্যাটলিস্ট বলতে পারেন যে আপনারা হাসপাতালে আসেন। 2 নম্বর কথা হলো, আমি বলেছি যে হাসপাতালে আসলে আমাদের কিন্তু স্ট্রাকচার্ড আছে চেক আপটা, এমন না যে আজকে এটা দিলাম কালকে ওটা দিলাম, একদম যেটা বললেন তসলিম ভাই কিন্তু বলেছেন, প্রেশার দেখা, অ্যালবুমিন দেখা, ইউরিনে অ্যালবুমিন দেখা, ব্লাড পরীক্ষা করা, ডায়াবেটিস রয়েছে। এটার গুরুত্বটা আমি একটু বলতে চাই সুযোগে, যেহেতু অডিয়েন্স এটা অনেকে এটা দেখছেন প্রোগ্রামটা, যে এটা যে এতখানি গুরুত্ব প্রসব পূর্ব সেবার, সেটা চিন্তাই করা যায় না। কেন, কারো যদি ডায়াবেটিস থাকে আর সেই ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে আর সেই সময় যদি আর্লি প্রেগনেন্সি তার হয়, বাচ্চা জন্মগত ত্রুটি হতে পারে। কারো যদি থাইরয়েড থাকে, সেই থাইরয়েড যদি না ডিটেক্টেড হয়, প্রেগনেন্সির সময় থাইরয়েড অ্যাবনর্মাল হলে ক্রেটিন হতে পারে, মানে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে।
কারো যদি ব্লাড প্রেশার এইটা একটা বললাম ব্লাড প্রেশারের কথা বললাম, একটা বললাম ডায়াবেটিসের কথা বললাম, আর একটা থাইরয়েডের কথা বললাম, আর আরেকটা হচ্ছে যে আর ব্লাড গ্রুপ যদি আরএস নেগেটিভ হয় সেটা যদি না জানা যায় সেটারও কমপ্লিকেশন। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রথম কনসিভ করার সঙ্গে সঙ্গে আমরা এটাকে বুকিং বলি, 4 মাসের মধ্যেও যদি একবার তারা আমাদের কাছে চেক আপে আসেন, সব পরীক্ষা আমরা করে দিব। তারপর আমরা বলবো যেটা তসলিম ভাই বলেছেন যে এমন কথা নেই ডক্টরই সারাক্ষণ দেখবে, তারা প্যারামেডিক দেখবে, সে জানে যে হ্যাঁ এখন আমার কাছে 6 মাসে এসছে, 6 মাসে আমার এটা দেখার কথা। যখন ডেটের কাছে যাবে আমি শুধু কি বাচ্চা কেমন আছে দেখবো না, বাচ্চার পজিশন কি, বাচ্চার ফুলটা কোথায়, এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে এইটা হচ্ছে অ্যান্টিনেটাল চেকআপের গুরুত্ব। 2 নম্বর কথা, আমি কিন্তু একটা বিশ্বাস করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, মানুষকে যদি বলতে পারি যে রুগীর ফ্যামিলিকে যে এইটা আপনার জন্য প্রয়োজন, এটা করলে আপনি যদি রেগুলার চেক আপ আসেন আপনার বাচ্চা সুস্থ থাকবে, আমরা আপনাকে একটা সুস্থ বাচ্চা মানে ভূমিষ্ঠ করার জন্য সহায়তা করব। এটা কি কেউ চায় যে প্রেগন্যান্সি নিল আর বাচ্চা খারাপ হয়ে গেলো? এটা তো কোনো রুগীরাই, কোনো মাও চাবে না, তার ফ্যামিলিও চাবে না। তার মানে এটা তাদের যেমন ভূমিকা আছে, আমাদের একটা বিরাট রোল আছে তো বটে, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে যে তারা সময় মতো আমাদের কাছে আসবে। যেটা তসলিম ভাই বলছিলেন যে আসার পরে, কিন্তু সত্যি কথা, আসার পরে তাদের আর কোনো দায়িত্ব থাকে না। বাড়িতে ব্লিডিং হতে হতে একদম সাদা হয়ে গেছে, পালস বেড, ব্লাড প্রেশার পাওয়া যায় না, সে যখন আমাদের কাছে আসে তারপরে দায়িত্ব আমাদের। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফুলটি রয়ে গেছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এই কন্ডিশনটা নিয়ে আপনাদের শরণাপন্ন। রিটেন প্লাসেন্টা মানে ডেলিভারি হয়েছে, ফুলটা ডেলিভারি হয়নি, এই অবস্থা আসে, কিচ্ছু করতে হবে না, তার একটা পয়সা নাই, কোনো সমস্যা নেই। আমাদের গভর্নমেন্ট হসপিটালে কিন্তু সব রকম ব্যবস্থা আছে যাতে আমরা গরিব রুগীদেরও চিকিৎসা করতে পারি। তাদের আসতে হবে, যদি তারা সময় মতো না আসেন তাহলে তো আসলেও আমরা চিকিৎসা করে বাঁচাতে পারবো। নিশ্চয়ই স্যার, একটু আপনার কাছে আসতে চাই, সব মানে আজকে যে টোটাল আলোচনা, আমরা চাই প্রাতিষ্ঠানিক প্রসব হোক, মানে ইনস্টিটিউশনাল ডেলিভারি হোক, আমরা চাই অ্যান্টিনেটাল কেয়ার হোক, এবং এই যে সর্বোপরি মায়ের পুষ্টির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যেমনটি আমরা বলছিলাম মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, সমন্বিত পুষ্টি, সব কিছু নিয়ে তো আলোচনা হয়েছে, কিন্তু সর্বোপরি মানে মায়েদের উদ্দেশ্যে, পরিবারের প্রত্যেকটি সদস্যদের উদ্দেশ্যে আপনার আসলে পরামর্শ কি থাকবে? দেখেন, আমরা চাই প্রত্যেকটা মা সুস্থ থাকুক, তার অনাগত সন্তান সুস্থ থাকুক, ওরা দেশের ভবিষ্যৎ। কিন্তু ওরা যদি ম্যালনারিশ হিসেবে জন্মগ্রহণ করে তাহলে ওদের আমরা তো যে অ্যাসপিরেশন, আমাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো সাফল্য লাভ করবে না, বা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা ওভাবে পাবো না। তো তার জন্য কি করতে হবে? মাদের পুষ্টিহীনতা একেবারে দূর করতে হবে, অর্থাৎ তাদের নিউট্রিশনের অভাব যাতে না থাকে সেটা দেখতে হবে। 1, 2 নম্বরে কোনোভাবেই ঝুঁকি নেওয়া উচিত হবে না, অর্থাৎ কমপক্ষে 4টা এএনসি সার্ভিস, দরকার হলে তার থেকেও বেশি নিতে হবে, নিয়ে নিয়মিত। এটা ডিপেন্ড করে, ফারহান আপা আরও ভালো বলতে পারেন, এটা ডিপেন্ড করে মার কন্ডিশনের উপরে। আমরা 4টা বলি সাধারণত, কিন্তু যে মার অলরেডি আইডেন্টিফাই হবে ঝুঁকি, তাকে তো 4টা না, তাকে 8টাই নেওয়া লাগতে পারে। এটা ডিপেন্ড করবে, প্রয়োজন অনুযায়ী তার এই অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো মা ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে। এটা যদি না করে তাহলে এই ঝুঁকি থেকেই যাবে। ঝুঁকিটা কোন সময় মাকে ফারানা আমি শিওর দেখে যে মা পুরো সুস্থ আছে, তারপরে হঠাৎ করে তার ডেলিভারির সময় ঝুঁকিতে চলে আসে এবং তাকে অ্যাড্রেস করতে হয়। এটা যদি ইনস্টিটিউশনে না হয় কিভাবে তারা করবে? একদম এইটাই আর কি। কিন্তু অনেকে তো মনে করে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি করব, আমার হাতে পয়সা নেই, আমি একদম দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি, মানে ওই জায়গাটাকে আমরা কিভাবে এনকারেজ করতে পারি, কিভাবে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য ওই পরিবারটা আসলে একটু উৎসাহী হতে পারে? আপনার পরামর্শ কি রয়েছে? দেখেন, এইটাও এখন ঠিক না। ফিনান্সিয়াল ব্যারিয়ার ইজ নো মোর ব্যারিয়ার। হ্যাঁ আছে, 72% আউট অফ পকেট এক্সপেন্ডিচার আছে বাংলাদেশে, অর্থাৎ 100 টাকার মধ্যে 72 টাকা খরচ করতে হয় নিজেদের, এটা ঠিক আছে। কিন্তু এর সাথে সাথে এটাও সত্য যে সে যদি থানা হেলথ কমপ্লেক্স, আমি নাই বা বললাম যেটা FWC বলে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, প্রত্যেকটা ইউনিয়নে আছে, সেখানে হয়তো অনেক সময় প্রোভাইডার থাকে না, এরকম হতে পারে, কিন্তু থানা হেলথ কমপ্লেক্সে সবই আছে। তো থানা হেলথ কমপ্লেক্সে গিয়ে যদি আইডেন্টিফাই হয় মা ঝুঁকি, ইভেন ইউসি ওখানে আছে, ওখানে যদি তারপরেও
এমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ারের সার্ভিসটা ওখানে না পায়, তাহলে ডিস্ট্রিক্টে MCWC আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। তো গভর্নমেন্টের ফ্রি ট্রিটমেন্টেরও একটা ওয়ে আছে। সবসময় প্রাইভেট ক্লিনিকে যেতে হবে কিন্তু এটা না, কিন্তু মার এই ওরিয়েন্টেশনটা থাকতে হবে যে মা যাতে ইনস্টিটিউশনে যায়। নিঃসন্দেহে। ম্যাম, আপনি কিছু যোগ করতে চান কিনা স্যারের সাথে? না, আমি বলতে চাচ্ছি যে অ্যাওয়ারনেসটা এটার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ওনারা যে আমাদের কাছে আসবেন এই অ্যাওয়ারনেসটা যদি ক্রিয়েট করা যায়। এখন এটা মিডিয়ার একটা ভূমিকা আছে, আমি মনে করি যে মিডিয়াতে যদি বলা হয় যে আপনারা প্রসব পূর্ব সেবা নেবেন, বা আপনি মা সুস্থ থাকবে, বাচ্চা সুস্থ থাকবে, এরকম একটা হতে পারে। তাছাড়া আমি আবারও বলতে চাই যে মাঠকর্মীদের কথা। আমাদের কিন্তু মাঠকর্মীরা আছেন যারা বাড়িতে বাড়িতে যে প্রসব পূর্ব সেবা করছেন, বাড়িতে বাড়িতে যে তাদেরকে কন্ট্রাসেপটিভ দিচ্ছেন, ওনারা তো বলতে পারেন। ওনারা যদি বলেন আমরা চাই যে হসপিটালে, যেমন শ্রীলঙ্কা আমাদের পাশের দেশই তো, সেখানে কিন্তু 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি। আচ্ছা আচ্ছা। এর জন্য কিন্তু দেখেন ওখানে মাতৃমৃত্যু, আমরা মাতৃমৃত্যু বলি লাখে 3 ডিজিট, ওরা কিন্তু 2 ডিজিটে নামিয়ে আনতে পেরেছে। আর ইন্ডিয়ার মতো জায়গায় ওদেরও কিন্তু কেরালা বা এই ধরনের প্রভিন্সে কিন্তু 2 ডিজিটে এসে গেছে। তার মানে যে নিজেদের মান নিজেদের বাড়াতে হলে প্রচেষ্টা করতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে, তাহলেই কিন্তু আসবে। আমি মনে করি যে মানুষকে যদি আমরা বুঝাতে পারি যে আপনারা আসেন, আপনাদেরকে আমরা ভালো সেবা দিতে পারবো, মা ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে, তাহলে অবশ্যই তারা আসবে। এবং সর্বোপরি সবকিছুর ঊর্ধ্বে আমার মনে হয় এই অনুষ্ঠানটির সার্থকতা তখনই হবে যখন অ্যান্টিনেটাল কেয়ারের পাশাপাশি প্রত্যেকটি মা ফুল কেয়ার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণ করবে। শুধুমাত্র এই 180টা ট্যাবলেট খেলে পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়ন করা সম্ভব, শুধুমাত্র মায়ের নয়, অবশ্যই সন্তানেরও। একদম আলোচনার শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।